ওম ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি বন্ধু অরিন্দম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। শ্রী অরবিন্দের জীবনের এই বিস্তারিত তথ্য সম্ভবত ইউটিউবে এই প্রথম। কারণ আমি ইউটিউবের অনেকগুলো চ্যানেল ঘেঁটে দেখেছি, শ্রী অরবিন্দের জীবনী সেখানে সম্পূর্ণভাবে নেই। খুব সংক্ষিপ্ত আকারে সেখানে শ্রী অরবিন্দের জীবনীকে বিবরণ করা হয়েছে। এই অগাধ সমুদ্রকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা বড়ই কঠিন। লেখক মণিবাগচি শ্রী অরবিন্দের জীবনী নিয়ে যেভাবে এখানে বর্ণনা করেছেন, আমার মনে হয় এর থেকে বিস্তারিত রচনা আর কিছু থাকতে পারে না। আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাই, শ্রী অরবিন্দের জীবনীকে সবার মধ্যে ছড়িয়ে দিতে আমার এই চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে যেন নোটিফিকেশন যায়। কথা না বাড়িয়ে চলে আসি ষষ্ঠ পর্বের গল্পে। সালটা 1905। বাংলার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি বছর। ভারতবর্ষের রাজধানী ছিল তখন এই কলকাতায়। বাংলার রাজধানীও ছিল এখানে। ছোট লাট ও বড় লাট, এই দুই লাট বাহাদুর তখন থাকতেন এই শহরে। তখন বড় লাট থাকতেন আলিপুরে বেলভেডিয়ার প্রাসাদে। এখন এই বাড়িটায় স্থান পেয়েছে ন্যাশনাল লাইব্রেরি। ভারতের বড় লাট তখন লর্ড কার্জন। আজ যেমন সোনার বাংলা দুভাগ হয়ে গেছে 1947 সালের ভারত বিভাগের ফলে, তেমনি অনেক বছর আগে 1903 সালের 3রা ডিসেম্বর এই বাংলাকে ভেঙে দুটুকরো করে দেওয়ার প্রথম প্রস্তাব করেছিলেন এই লর্ড কার্জন। যেমন দাম্ভিক তেমনি মিথ্যেবাদী ছিলেন তিনি। ভারতবাসীকে তিনি মোটেই ভালো চোখে দেখতেন না, বিশেষ করে শিক্ষিত হিন্দুদের। এদেশে উচ্চশিক্ষার হার যাতে বৃদ্ধি না পায়, সেই জন্য 1904 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নতুন আইন করেন। সবাই তাতে অসন্তুষ্ট হয়। এতগুলি প্রদেশের মধ্যে সেদিন শুধু বাংলাকে দুভাগ করার কথা কেন উঠেছিল? লর্ড কার্জন এদেশে এসে দেখলেন ভারতবর্ষে আর সব প্রদেশের লোকের চাইতে বাঙালিরা খুব একটা সুবিধের নয়। এদের মধ্যে দেশপ্রেমটা যেন একটু বেশি মাত্রায় আছে। তাছাড়া বাংলার হিন্দু ও মুসলমানকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে শিক্ষিত বাঙালি হিন্দুর দেশপ্রেমকে চিরদিনের মতন পঙ্গু করে দেওয়া যাবে। তা নইলে নিশ্চিত মনে ভারত সাম্রাজ্যে শাসন করা যাবে না। এই মতলব এঁটে বড়লাট এক প্রস্তাব পাঠিয়ে দিলেন বিলাতের পার্লামেন্টে। বাংলা ভাগ হবে। কথাটা লোকের মুখে মুখে ছড়িয়ে গেল। এক দেশ টুকরো হবে, এক ভাষায় কথা বলে যারা, তারা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে যাবে, এমন অদ্ভুত কথা কখনো কেউ শোনেনি। মৌমাছির চাকে কাটি দিলে তারা যেমন রেগে মানুষের গায়ে হুল ফুটিয়ে দেয়, ঠিক তেমনই রাগ হলো বাঙালির দেশ বিভাগের কথা শুনে। দেশের নেতারা তখন চিন্তা করেন এর কোনো বিহিত করা যায় কিনা। এখনো তো বিলেতের পার্লামেন্ট থেকে এই প্রস্তাব গৃহীত হওয়ার সংবাদ আসেনি। এখন হয়তো উপায় আছে। কাগজে এই নিয়ে অনেক আলোচনা হলো। নেতারা সবাই পরামর্শ করেন, সভা করেন। শেষ পর্যন্ত ঠিক হলো ভারত সচিবের কাছে একটা দরখাস্ত পাঠিয়ে দেওয়া যাক। বড়লাটের প্রস্তাবের বিরোধিতা করে সেই আবেদন মুসাবিদা করলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। তাতে সই করলেন কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রদেশের হিন্দু মুসলমান সমস্ত নেতাই। সই করলেন বাংলার অনেক রাজা মহারাজা এবং নবাব। তারপর জেলায় জেলায় লোক পাঠিয়ে আরও অনেকের স্বাক্ষর সংগ্রহ করা হয়। এমনি করে প্রায় 80,000 বাঙালি হিন্দু মুসলমানের সই করা
সেই দরখাস্ত যথাসময় বিলাতে পাঠিয়ে দেওয়া হলো ভারতের সচিব ব্রডউইকের কাছে। এইভাবে কাটল 1904 সাল। সকলেই আশা করেছিলেন এত সব গণ্যমান্য লোকের সই করা আবেদন নিশ্চয়ই বিফল হবে না। দিন যায়, বাংলার নেতারা উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষা করাই সার হলো, ফল কিছুই হলো না। বরং ভাগের মাত্রাটা আগের থেকে একটু বেড়ে গেল। 1905 সাল 20শে জুলাই বিলেত থেকে জবাব এলো, পার্লামেন্ট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবে রাজি হয়েছে। শীঘ্রই এটাকে আইন করে ঘোষণা করা হবে, বাংলা ভাগ হবে। বাঙালির মাথায় যেন বজ্রাঘাত হলো। নিদারুণ বিক্ষোভে তারা ফেটে পড়ল। তাদের অন্তর ভরে ওঠে তীব্র বেদনায়। এমন আঘাত তারা কোনো দিন কল্পনাও করতে পারেনি। ইংরেজের ন্যায় বিচারের ওপর তারা হারিয়ে ফেলল শ্রদ্ধা ও বিশ্বাস। নেতারা আবার পরামর্শ করলেন। রাজ দরবারে আবেদন করেও যখন কোনো ফল হলো না, তখন প্রতিকারের অন্য উপায় চিন্তা করতে থাকেন। বাংলা ভাগ রদ করতেই হবে। ওদিকে বড়দায় বসে অরবিন্দ শুনলেন বাংলা দুভাগ হওয়ার কথা। শুনি তিনি একটা উপায়ের কথা লিখে পাঠালেন নেতাদের কাছে। উপায়টি ছিল এই রকম: শাসক বর্গের এই অন্যায় বিধানের বিরুদ্ধে দাঁড়াবার একমাত্র উপায় সমস্ত বিলেতি জিনিস বর্জন করা। এক জনসভায় এই বর্জন বা বয়কটের প্রস্তাব প্রথমে গ্রহণ করতে হবে। কলকাতায় তার মেসমশাই সঞ্জীবনী পত্রিকার বিখ্যাত সম্পাদক কৃষ্ণকুমার মিত্রের মাধ্যমেই তিনি এই প্রস্তাবটির বিষয় নেতাদের জানিয়েছিলেন। কারণ অরবিন্দকে দেশের লোক তখনও পর্যন্ত খুব ভালো করে চিনত না। বিলেতি জিনিস বর্জন কথাটি অনেকের মনে লাগল। এই পথেই ইংরেজকে জব্দ করা যাবে খুব সহজেই। সঙ্গে সঙ্গে একটা জনসভার আয়োজন হলো। 1905 সাল 7ই আগস্ট কলকাতার টাউন হলে আজ বিরাট জনসমাবেশ। হাজারে হাজারে লোক এসেছে। হলের মধ্যে আর লোক ধরে না। সিঁড়ি সিঁড়ি থেকে রাস্তা, লোকে লোকারণ্য। সভাপতি কাশিম বাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, সুরেন্দ্রনাথ, বিপিনচন্দ্র, কৃষ্ণকুমার, শ্যামসুন্দর প্রমুখ একের পর এক নেতারা বক্তৃতা করলেন। বাংলা ভাগ হতে চলেছে, বাঙালি এখন কি করবেন? তুমুল উত্তেজনার ঢেউ বয়ে গেল সভায়। বক্তৃতা শেষে কৃষ্ণকুমার মিত্র বয়কট প্রস্তাবটি সকলের সামনে উপস্থিত করলেন। প্রস্তাবটির মধ্যে বাঙালি যেন আশার আলো দেখতে পেল। সকলেই এক বাক্যে সেটা সমর্থন করল। তুমুল হর্ষধ্বনির মধ্যে প্রস্তাবটি গৃহীত হল। যদি বঙ্গভঙ্গ আইনে পরিণত হয়, তাহলে বাঙালি বিলেতি কাপড়, বিলেতি জিনিস সব বর্জন করবে। কেবলমাত্র প্রস্তাব পাশ হওয়া নয়, সঙ্গে সঙ্গেই এই শপথ নেওয়া হলো, আজ থেকে আমরা কেউ বিলেতি জিনিস ব্যবহার করব না। হাজার কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে ওঠে, বিলেতি জিনিস ব্যবহার করব না, এই আমাদের প্রতিজ্ঞা। স্বদেশী জিনিস ব্যবহার করব, এই আমাদের শপথ। বয়কট ও স্বদেশী জন্ম নিল 1905-এর 7ই আগস্ট। বড়দায় বসে এই খবর পেলেন শ্রী অরবিন্দ। আমরা যে সময়ের কথা বলছি, তখন যেহেতু ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনের অধীন, সেহেতু লক্ষ লক্ষ টাকার কাপড় আসত বিলাতের ম্যানচেস্টার থেকে। তাতে ইংরেজের কম লাভ হতো না। এই বয়কট প্রস্তাব পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালির চেতনায় শুরু হয় এক মহা আলোড়ন। সকলের চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য। 1905-এর সকালবেলায় ঘুম থেকে জেগে ওঠে বাঙালি, যেন নতুন করে শুনতে পেল বিবেকানন্দের সেই প্রাণবাণী, তোমাদের দেবতা আজ চায় তোমাদের জীবন বলি, আজ থেকে 50 বৎসর পর্যন্ত তোমার সামনে তোমার একমাত্র উপাস্য দেবতা
যে তোমার জননী জন্মভূমি। আমার মনে পড়ল ঋষি বঙ্কিমচন্দ্রের কথা। যে দেবী মূর্তির প্রতিমা তিনি তৈরি করে রেখে গিয়েছিলেন 1905-এ, বাঙালি চেয়ে দেখল বিশ্বজননী আজ দেশ ও জননী রূপে অন্তর আলো করে রয়েছেন। আর 1905-এর প্রত্যুষে বাঙালির কানে এলো এক নতুন চেতন মন্ত্র, যে মন্ত্র ছিল বঙ্কিমচন্দ্রের বইয়ের মধ্যে। উষার নবারুণ আলোক সহসা সেই মন্ত্র হয়ে উঠল প্রাণময়। সেই মহামন্ত্র এলো পুঁথি থেকে প্রাণে। বাঙালির কণ্ঠে উচ্চারিত হয় মাতৃপূজার মন্ত্র, বন্দে মাতরম। বঙ্কিমের এই মন্ত্রকেই আমাদের প্রাণের মধ্যে সেদিন পৌঁছে দিয়েছিল শ্রী অরবিন্দ। তিনিই সকলের আগে অনুভব করেছিলেন সমস্ত ভারতবাসীকে এই একটি মাত্র মন্ত্র সম্বল করেই স্বাধীনতার পথে অগ্রসর হতে হবে। নবজাগরণের সেই প্রভাতে তিনি বাঙালিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জাতির ভবিষ্যতের কথা চিন্তা করেই ঋষি বঙ্কিমচন্দ্রের এই মন্ত্রটি উদ্ভাসিত হয়ে উঠেছিল। এই বন্দে মাতরম মন্ত্রই আমাদের জাতীয়তার স্বর্ণবেদী। আর সেদিন জ্বলন্ত আশ্বাসের বাণী নিয়ে বাঙালির সামনে এসে দাঁড়িয়েছিলেন জাতির কবি রবীন্দ্রনাথ। সবাই অধৈর্যভাবে প্রতীক্ষা করছে কি হয় না হয়, কিন্তু সভা সমিতি, আলোচনা, পরামর্শ এবং বক্তৃতা থেকে দূরে অবস্থান করে কবির কণ্ঠে ঝঙ্কৃত হয়ে উঠেছিল জাগরণের এক নতুন মাঙ্গলিক। রাত্রি অন্ধকারে নেতারা যখন একত্র হয়ে বিলেতি বস্ত্র বর্জনের শপথ গ্রহণ করেন, তখন কবির কাছ থেকে এলো একতাবদ্ধ হওয়ার অভিনব প্রেরণা, একটি উদ্দীপনাময়ী সুললিত সঙ্গীত আকারে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক হে ভগবান। 1905 সালে 31শে আগস্ট, বাংলার আশ্বিন মাস। উৎকণ্ঠিত প্রতীক্ষায় আশ্বিনের রাত জেগে কাটিয়েছে সবাই। সকলের আশা ছিল সে হয়তো শেষ মুহূর্তে বড়লাটের মনে শুভ বুদ্ধি জাগতে পারে। জনমতকে তিনি হয়তো অস্বীকার করবেন না, হয়তো বাংলা ভাগ নাও হতে পারে। কিন্তু 6 আশ্বিনের সকালবেলায় ক্ষীণ আশাটুকুও আর রইল না। 1905 সালের 1 সেপ্টেম্বর সিমলা শৈলশিখর থেকে ভারত সরকার ঘোষণা করলেন বঙ্গ বিভাগ। সকালের কাগজেই জানা গেল সেই নিদারুণ দুঃসংবাদ। কে যেন বাঙালির হৃদয়ে শেলের আঘাত করল। এক বাংলা, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দেখা দিল মানচিত্রে। এক বাঙালি কার্জনের কলমের এক খোঁচায় 2 ভাগে আলাদা হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে বাঙালির জীবনে এলো নতুন প্রভাত, আর সেই নতুন প্রভাতের আলো ছড়িয়ে পড়ল সারা ভারতে। 1905 সালের 2 সেপ্টেম্বর এই দিনটিকে বাঙালি গ্রহণ করল অশৌচের দিন হিসাবে। প্রভাতের সূর্যের সঙ্গে দেখা গেল শহরের রাজপথ দিয়ে দলে দলে লোক চলেছে খালি পায়ে গঙ্গার দিকে। সেই উদ্দোলিত জনতার পুরোভাগে চলেছেন জাতির পুরোহিত হিসাবে জাতির কবি। নেতারাও সবাই আছেন। সকলে একসঙ্গে গঙ্গায় স্নান করলেন। ভারত ভাগ্যবাহিনী গঙ্গার পবিত্র জল হাতে নিয়ে সবাই বলে, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক হে ভগবান। স্নান করে আর বাঙালি শপথ নেয়, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান। সেই পণ
বিদেশি বর্জনের পণ। আজ সেই সঙ্গে গঙ্গার তীর কাঁপিয়ে হাজার কণ্ঠে ধ্বনি ওঠে বন্দে মাতরম। তারপর বেদনার প্রতিঘাতে মিলনের রাখি হাতে বেঁধে বাঙালি প্রতিজ্ঞা নিল, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। আর সঙ্গে সঙ্গে কোটি কোটি কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, এক জাতি এক ভগবান, এক দেশ এক মনপ্রাণ। সে এক অপূর্ব দৃশ্য। হলুদ রঙের রাখি হাতে বেঁধে আর কণ্ঠে এই মন্ত্র নিয়ে সকলে শহরের পথে পথে ঘুরে বেড়ালেন। রাত্রি প্রভাতের সেই নবসংকল্পের তরঙ্গ শহর ছাড়িয়ে বাংলার পল্লীতে পল্লীতে গিয়ে উদ্যম বেগে আছড়ে পড়ে। পথে ঘাটে বাটে মাঠে সর্বত্র চলে রাখি বন্ধনের উৎসব। একজন রাখি হাতে অপরের হাতে রাখি বাঁধে আর বলে, মিলতে হবে, এক হতে হবে। কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলে, এক জাতি এক প্রাণ এক ভগবান। বড়দায় বসে সকল সংবাদই পেয়েছিলেন শ্রী অরবিন্দ। আমরা অনুমান করতে পারি যে নবজাগ্রত বাঙালির হৃদয়ে উত্তাপ সেদিন স্পর্শ করেছিল বাংলার সেই কলমন্দ্রিত আসরে আসবার জন্য তিনি নিশ্চয়ই চঞ্চল হয়ে উঠেছিলেন। আবার এক বিরাট সভা হলো টাউন হলে। এবার সভাপতি লালমোহন ঘোষ, বিখ্যাত বাগ্মী ও ব্যবহারজীবী। 1903 সালে মাদ্রাজ কংগ্রেসের সভাপতির আসন থেকে ইনি বঙ্গভঙ্গের তীব্র প্রতিবাদ করেছিলেন। সভাপতির সেই ভাষণ কংগ্রেসের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 3 দিন বাদে 25শে সেপ্টেম্বর ময়দানে জনসাধারণ আর স্কুল কলেজের ছাত্ররা সমবেত হল বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবার জন্য। তারা এসেছেন তাদের মনের বেদনাকে ভাষা দেওয়ার জন্য। নিরস্ত সেই জনতার ওপর পুলিশের লাঠি নেবে এলো অতর্কিতে। সরকারি দমননীতির প্রথম প্রকাশ। সঙ্গে সঙ্গে জাতির বেদনা মূর্তি পেল এইভাবে। এক নিঃশব্দ প্রতিবাদের ভেতর দিয়ে বাঙালি হিন্দু মুসলমান হাত ধরাধরি করে এগিয়ে চলল মিলনের পথে। এইভাবে ভাঙা বাংলার মনের আকাশে রাঙিয়ে তোলে মিলনের নতুন সূর্য। সেই সূর্য কিরণে উদ্ভাসিত হয়ে ওঠে সকলের মুখ, আর লর্ড কার্জনের মনের মধ্যে ঘনিয়ে ওঠে দুশ্চিন্তার কালো মেঘ। বাঙালির নব উন্মেষিত জাতীয়তাকে ধ্বংস করতে গিয়ে তিনি যেন আরো উস্কে দিলেন। এই উস্কানিতে জাতীয়তাবাদের দ্বীপ আরো বেশি করে জ্বলে উঠল। অদূরে তখন বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছিল। বিভক্ত বাংলার বিপ্লবকে জাগিয়ে দিয়ে 1905-এর সর্বশেষে ভারত থেকে বিদায় নিলেন বড়লাট কার্জন। বিদায় নেওয়ার আগেই তিনি প্রত্যক্ষ করে গিয়েছিলেন কিভাবে বাঙালি এক জাতি এক প্রাণ এক ভগবান তার এই সংকল্পকে রূপ দিয়েছিল। এবার বলি সেই রোমাঞ্চকর ঘটনাটি। ঠিক হলো স্থাপিত হবে একটি মিলন মন্দির এই শহরেই। সাল 1905, 16ই অক্টোবর। আজ মিলন মন্দিরের ভিত্তি স্থাপিত হবে আপার সার্কুলার রোডের মাঝামাঝি একটি স্থানে, যার এখনকার নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এজন্য চাঁদা উঠেছিল কয়েক হাজার টাকা। অল্প দিনের মধ্যেই সেই টাকার কিছুটা দিয়ে জমি কেনা হলো। 16ই অক্টোবর সেই দৃশ্য ভুলবার নয়। চারিদিক থেকে লোক সমবেত হয়েছে। জননায়কেরা এসেছেন পুরনারীরা। মিলন মন্দিরের ফাউন্ডেশন হল শিলান্যাস করলেন বর্ষিয়ান জননায়ক আনন্দমোহন বসু। তিনি তখন মৃত্যুশয্যায়, তবু এলেন স্ট্রেচারে শুয়ে। না এসে থাকতে পারলেন না। সমগ্র জাতিকে আহ্বান করে তিনি বললেন, এই মিলন মন্দিরের ভিত্তি স্থাপিত হল আজ থেকে এই আমাদের বঙ্গভবন। এর ভিত্তি শুধু এক টুকরো মাটির উপরে নয়, এর ভিত্তি আমাদের সকলের অশ্রুসিক্ত ব্যথিত হৃদয়ের উপর। তারপর সব শেষে জাতির পক্ষ থেকে জাতির কবি রবীন্দ্রনাথ ঘোষণা করেন, আমরা প্রতিজ্ঞা করিতেছি বঙ্গের অঙ্গচ্ছেদের কুফল নাশ করতে এবং বাঙালি জাতির একতা বজায় রাখতে আমরা সমগ্র বাঙালি জাতি আমাদের শক্তিতে যা কিছু সম্ভব তার সবই প্রয়োগ করব। বাংলা শুধু একাই জাগল না, জেগে উঠে সে ডাক দিল
ভারতের অন্য সব প্রদেশকে, অন্য সব প্রদেশের লোকেদের। জাগরণের শঙ্খধ্বনিতে বাঙালি ডাক দিল বিহারিকে, মারাঠিকে, পাঞ্জাবিকে, মাদ্রাজিকে, ভারতের যে যেখানে ছিল সবাইকে। কারণ বাংলার সেই জাগরণ শুধু নিজের জন্য ছিল না, ছিল সমস্ত ভারতবর্ষের জন্য। দুই ভাগে বিভক্ত হয়ে বাংলা যেন আরও নিবিড়ভাবে ঐক্য ও মিলনের সূত্রে বাঁধতে চাইল সারা ভারতকে। বড়দায় বসে মিলন মন্দিরের ভিত্তি স্থাপনের সংবাদ পেলেন শ্রী অরবিন্দ। তিনি বুঝলেন, প্রাণের মধ্যে অনুভব করলেন, এবার তার কর্মক্ষেত্র হবে বঙ্কিম পূজিত বাংলা। নবজাগরণের সেই উদ্দাম স্রোতে ঝাঁপ দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। বড়দায় বসেই তিনি খবর পেলেন যে দুকুল প্লাবী বন্যা নেমে এসেছে বাংলার বুকে, নেমে এসেছে বাঙালির হৃদয়ে। বন্দে মাতরম ধ্বনিতে ভরে উঠেছে বাংলার আকাশ বাতাস। বঙ্গজননীর আকুল আহ্বান তিনি শুনতে পেলেন। শুরু হলো বাংলার স্বদেশী আন্দোলন। সেই কাহিনী আরও একটু বলতে হয়, তা নইলে সেই আন্দোলনে অরবিন্দের ভূমিকার তাৎপর্যটা আমরা বুঝতে পারব না। কারণ এই ইতিহাসের প্রসিদ্ধ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিনি। আজকের মতন ষষ্ঠ পর্ব এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন এবং শ্রী অরবিন্দের এই জীবনীকে সমাজের সমস্ত প্রান্তে আপনারা ছড়িয়ে দিন, এই আশা রেখে আসব আগামী সপ্তম পর্বে। ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ।